কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল স্পেসিমেন এর জন্য ইমপ্যাক্ট টেস্টটা করব। অর্থাৎ একটা মেটালের মধ্যে সাডেনলি যে লোডটা আসে, লোডটা আসার পর মেটালটা কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে সেটার পরিমাণটা আসলে এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো। সো ইমপ্যাক্ট টেস্টের মধ্যে আমরা যদি ইমপ্যাক্ট টেস্ট করি তাহলে কোনো একটা মেটালে তাহলে বুঝতে পারলাম যে সাডেনলি যে লোডটা আসে সেই লোডটার মানটাই হচ্ছে আমরা আসলে বুঝতে পারবো। তাহলে এটার অবজেক্টিভ গুলো কি? স্টাডি দ্য ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। প্রথমে আমাকে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন এটা কিভাবে কাজ করে সে আগে সেই বিষয়টাকে স্টাডি করতে হবে। তারপর হচ্ছে টু ইভ্যালুয়েট দ্য এনার্জি অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এনার্জি অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ইভ্যালুয়েট করতে হবে কি পরিমাণ এনার্জি সে নিচ্ছে অফ মেটাল ম্যাটেরিয়ালস এট রুম টেম্পারেচার ইউজিং দ্য কার্পি আইজোট এন্ড টেনশন ইমপ্যাক্ট মেথড। অর্থাৎ তিন ধরনের মেথডে আমরা এই টেস্টিংটা করি। একটা হচ্ছে কার্পি, একটা হচ্ছে আইজোট, আর একটা হচ্ছে টেনশন ইমপ্যাক্ট মেথড। সেই তিন ধরনের মেথডে আমাদের স্পেসিমেনটা তিন ধরনের হয়, অর্থাৎ তিন শেপের হয়। সো এই তিন ধরনের শেপের স্পেসিমেন গুলো যখন আমরা পরীক্ষা করব রুম টেম্পারেচারে সেইগুলোর ক্যারেক্টার গুলো কেমন হচ্ছে, মানে সেইগুলার রুম টেম্পারেচার বলতে একটা ফিক্সড টেম্পারেচারে টেম্পারেচার বাড়লে কমলে কিন্তু এখানে রেজাল্টের মান ভেরি করে। সো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই মেটাল গুলা কি রকম এনার্জি অ্যাবজর্ব করতেছে সেইটাকে এভালুয়েট করতে হবে আমাকে, অর্থাৎ অবজার্ভ করে আমাকে সেটা মানগুলা লিখে ফেলতে হবে। টু টু অবজার্ভ দ্য ফেলিউর প্যাটার্ন এন্ড ফেলিউর সারফেস। অর্থাৎ ঠিক আগে যেমন আমরা এক্সাম ল্যাব গুলাতে দেখেছি যে ফেলিউর করলে এদের শেপ গুলা কেমন হয়, মেটাল গুলো কিভাবে বিকৃত হয়ে যায়। এই যে এদের ফেলিউর প্যাটার্ন গুলো আমাকে স্টাডি করতে হবে। এটা কি ডাকটাইল ম্যাটেরিয়াল নাকি এটা ব্রিটল ম্যাটেরিয়াল, ফেলিউর প্যাটার্নটা কেমন হচ্ছে, তো সেই জিনিসটা আমাকে লিখে ফেলতে হবে আফটার দ্য ইমপ্যাক্ট টেস্ট। সো তাহলে আমরা অবজেক্টিভ গুলো বুঝলাম, তিনটাই হচ্ছে এটার বেসিক অবজেক্টিভ। ASTM রেফারেন্স অর্থাৎ ASTM E23 A23 করে এদের ইমপ্যাক্ট টেস্ট সম্পর্কে আরো ডিটেইলস বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, আমরা ভালো করে জানতে পারবো কোথায় কোন মানগুলো কিভাবে নিতে হবে। অ্যাপারেটাস গুলো কি কি? ইমপ্যাক্ট টেস্টিং মেশিন, এই ইমপ্যাক্ট টেস্টিং মেশিনটা আমাকে নিতে হবে। তারপর হচ্ছে কার্পি, কার্পি হচ্ছে মেথড। এখানে যে দেখতে পারতেছেন এই মেথডটাকে বলা হচ্ছে বেসিক্যালি কি কার্পি। ঠিক আছে, আর এটা হচ্ছে আইজট, আর এটা হচ্ছে কি ইমপ্যাক্ট টেস্টিং মেশিনটা। এটা হচ্ছে পেন্ডুলামের মতো, এটাকে আমাকে জাস্ট একটা নির্দিষ্ট হাইটে উঠাইয়া, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে কি উঠাইয়া সেটাকে তারপর এখানে আপনার স্পেসিমেনটাকে রাখে, তারপর সেটাকে ফ্রি ফল হতে দেওয়া হবে। ঠিক আছে, তারপর সেটা কতটুকু যদি এনার্জি নিচ্ছে, তো এটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এখন কার্পি টেস্টে আপনার যে স্পেসিমেনটা সেটাকে সিম্পলি সাপোর্টেড অর্থাৎ সিম্পলি সাপোর্টেড বিম হিসাবেই বসানো হয়, বিমের মতোই করে। ঠিক আছে, অর্থাৎ এদিকেও সাপোর্ট আছে এদিকেও সাপোর্ট আছে। এখানে যে খাটা অংশ আছে এটাকে নচ বলা হয়। ঠিক আছে, এটা ভি আকৃতির, তো এই জন্য এটাকে ভি নচ বলা হয়। আর লোডিংটা যখন আমি এই এটাকে রিলিজ করব, ইমপ্যাক্ট টেস্টিং মেশিনটি করবে, সো আমাকে যেন বি নট শেপটা কি থাকে মেশিনটা এর আঘাত করবে অর্থাৎ পিছন দিক দিয়ে এরকম মানে, তো এই হ্যামারটা এসে করবে। তো আঘাত করার পর এটার কিভাবে ফেলিউরটা হচ্ছে সেটাই দেখতে হবে। আর যেখানে কতটুকু প্রান্তটা যেহেতু আটকানো, উপরের প্রান্তটা মানে খোলা, এখানে এসে হ্যামারটাকে বলা হচ্ছে আইজট মেথড বা আইজট টেস্ট। এরপর আরেকটা টেস্ট আছে সেটা হচ্ছে কি টেনশন ইমপ্যাক্ট মেথড, সেটা আমরা দেখবো ফিগারে। সেটার স্পেসিমেনটা হবে আরেক রকম, রডটা হবে, তারপর মাঝখানে সেটাকে এই ইমপ্যাক্ট টেস্টিং মেশিনে সেটাকে আটকাইয়ে ফ্র্যাকচারটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের স্পেসিমেন সম্পর্কে জানলাম। এই তিন ধরনের স্পেসিমেনকেই আমাদের টেস্ট করতে হয়। ঠিক আছে, তারপর আমাদের মানগুলো আমাদের লিখে ক্যালকুলেশন করতে হয়। আইজটের এই মেকানিজমটাকে বলা হয় এটাকে। তাহলে আমরা এটা হচ্ছে হ্যামার, এটাকে আমরা কি সরাসরি এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ছেড়ে দিতে পারি, অথবা 130 অ্যাঙ্গেল এটাকে ছেড়ে দিতে পারি, 135 এ ছাড়বো। দেখা গেছে যদি আমার কাস্ট আয়রন হয়, কাস্ট আয়রন যদি এই স্টিল হয়, তাহলে আমাদের কত এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ফেলে দিতে হবে। সো স্পেসিমেন্টের ইয়ার উপর ডিপেন্ড করবে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে ফেলতে জানতে পারবো। ইন ম্যানুফ্যাকচারিং লোকোমোটিভ হুইলস কয়েন্স ইমপ্যাক্ট লোড। তো আমি যদি কোনো লোকোমোটিভ হুইল বলতে বোঝাচ্ছে যে একের পর এক যে হুইল গুলো সাজানো থাকে যেসব ভেহিকেলে, অর্থাৎ ট্রেনের হুইল গুলোকে লোকোমোটিভ হুইল বলা হয়, অথবা ট্রাকের হুইল গুলোকে লোকোমোটিভ হুইল বলা হয়। ঠিক আছে, সো এই হুইল গুলার এবং বিভিন্ন কয়েন, তারপর বিভিন্ন কানেক্টিং রোডে কম্পোনেন্ট গুলোর উপর হঠাৎ করে কি আছে সাডেনলি লোড চলে আসে। যেমন রেলের চাকা যে চলতে থাকে এটার উপর কন্টিনিউয়াসলি কি হয়েছে লোড আসছে, আর অ্যাপ্লাই সাডেনলি এই লোড গুলো হঠাৎই অ্যাপ্লাই করা হয়। তো যার কারণে the stress induced in these components are many times more than the stress produced by gradual loading. এখানে যে স্ট্রেস বা জেনারেল লোডিং এর চাইতেও সেটা কি অনেক বেশি হয়। কারণ কি এটা হঠাৎ করে আসে, এটাকে ইমপ্যাক্ট বলে, জন্য ইমপ্যাক্ট
হঠাৎ করে কোনো একটা লোড আসলে কোনো একটা স্পেসিমেনের উপর, সেটাকে বলা হচ্ছে আমাকে এটার স্ট্রেস অর্থাৎ এটার লোডিংটা আমার ক্যালকুলেট করা খুবই জরুরি। কোন একটা স্পেসিমেনের উপর হঠাৎ করে কি লোড আসবে অথবা গ্র্যাজুয়ালি কি লোড আসবে, এটার মধ্যে অনেক তফাৎ। Therefore, impact tests are performed to assess shock absorbing capacity of materials subject to suddenly perform. Impact test এই জন্য পারফর্ম করা হয় to assess shock absorbing capacity, কোন একটা ম্যাটেরিয়ালস এর উপর কি পরিমাণ শক আসতেছে সেই ক্যাপাসিটিটা অ্যাবজর্ব করার জন্য, অর্থাৎ সে কতটুকু অ্যাবজর্ব করতে পারতেছে এনার্জিটা বা ক্যাপাসিটিটা সাডেনলি সাবজেক্ট টু অ্যাপ্লাইড, অর্থাৎ হঠাৎ করে তার উপর কোন একটা লোড দিয়ে দিচ্ছে, এর জন্য আসলে বেসিক্যালি ইমপ্যাক্ট টেস্টটা করা হয়। সেটা ছিল এই থিওরির একটা সারমর্ম। ইম্পেরিয়াল টু সার্টেন fracture where a sharp stress rises or flaw is present. Impact test কি প্রোভাইড করে, এমন ইনফরমেশন প্রোভাইড করে অন দ্য রেসিস্টেন্স অফ এ ম্যাটেরিয়াল, কোন একটা ম্যাটেরিয়ালের সে কতটুকু রেসিস্ট করতে পারতেছে সেই রেসিস্টেন্সটা, টু সাডেন ফ্র্যাকচার ওয়্যার এ শার্প স্ট্রেস রাইজার্স অর ফ্ল ইজ প্রেজেন্ট, যে মানে হঠাৎ করে ওই ম্যাটেরিয়ালে কতটুকু ফ্র্যাকচার করতেছে সেই জিনিসটা, অর্থাৎ সেই রেসিস্টেন্সটাই ইমপ্যাক্ট টেস্টে প্রোভাইড করে। ইন এডিশন টু প্রোভাইডিং ইনফরমেশন নট অ্যাভেলেবল, এছাড়াও আরো ইনফরমেশন সে প্রোভাইড করে not available from any other simple mechanical test, অন্যান্য টেস্টও কিন্তু এই ইমপ্যাক্ট টেস্টটা কি করা হয় না মেকানিক্যাল টেস্টের মাধ্যমে। দিস টেস্ট আর কুইক এন্ড ইনএক্সপেন্সিভ, এই টেস্টটা হচ্ছে খুব দ্রুত এবং সেটা এতটা কি এক্সপেন্সিভ নয়। The data obtained from such impact test is frequently employed for engineering purpose, এই যে ডাটাগুলো আমরা পাচ্ছি ওই মেটাল থেকে, সেই মেটালগুলো ঠিক আছে অ্যাকর্ডিং টু देयर অ্যাবজর্বিং ক্যাপাসিটি। Various standard impact tests are widely employed in which notch specimens are broken by a swinging pendulum. Various standard impact tests that is variously employed মানে ব্যবহার করা হয় in which notch specimens are broken. notch বলতে যেগুলাতে কাটা থাকে, যে জায়গায় কাটা থাকে এই স্পেসিমেন গুলোকে বলা হচ্ছে কি নচ। এখানে একটা নচ গুলা বলা হচ্ছে কি নচ স্পেসিমেন গুলা সুইং পেন্ডুলামের মাধ্যমে কি করা হয় কাটা হয়, ঠিক আছে কি সুইং পেন্ডুলাম, ঠিক আছে এটা কি পেন্ডুলামের মধ্যে সুইং করে, এখানে ধরে ছেড়ে দিলে সেটা এরকম কি করা হয় টেস্ট করা হয়। The most common test of this type are Karpi P-notch test, সবচেয়ে বেশি ইউজ হয় কার্পি পি টেস্ট, তারপরে আইসোট টেস্ট, which are described in ASTM E23 ASTM E23 কোডে, অর্থাৎ আরো সুন্দর করে এদের বিভিন্ন ডিটেইলস লেখা আছে। স্ট্যান্ডার্ড টেস্ট মেথডস ফর নচ বার, ইম্প্যাক্ট টেস্ট অফ মেটালিক ম্যাটেরিয়াল, এছাড়াও আরো একটা স্ট্যান্ডার্ড মেথড আছে যেটা হচ্ছে ইম্প্যাক্ট টেস্টিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, অর্থাৎ এটা বলা হচ্ছে ASTM E23 স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড ফর নচ বার ইম্প্যাক্ট টেস্টিং অফ মেটালিক ম্যাটেরিয়ালস হিসেবে এই টাইটেলটা হিসেবে ASTM E23 তে ওভারঅল এই ডিটেইলসটা লেখা আছে। Another test method, although not a standard test method, is the tension impact test. এই দুইটা মেথড আছে যেটা হচ্ছে টেনশন ইম্প্যাক্ট টেস্ট, আমরা অলরেডি দেখে এসেছি উপরে টেনশন ইম্প্যাক্ট টেস্ট। সো টোটাল তিনটা ইম্প্যাক্ট টেস্ট আছে, তিন ধরনের, ঠিক আছে। These types of impact tests have given way to testing methods that মাধ্যমে আমরা যে মেথডগুলো শিখতেছি তার মধ্যে একটা হচ্ছে কি ফ্র্যাকচার মেকানিক্স। ফ্র্যাকচার মেকানিক্স মেথড allow more sophisticated analysis of materials. তো ফ্র্যাকচার মেকানিক্স আমাদেরকে কি শিখাচ্ছে, আরো কিছু জটিল বিষয়, জটিল অ্যানালাইসিস শিখাচ্ছে কন্টেনিং ক্র্যাকস, শার্প নচেস, ওই ম্যাটেরিয়ালস এর উপর কি পরিমাণ কি মানে কেমন ক্র্যাক হইতেছে বা এদের নচ কেমন, এদের শার্প নচ গুলা কি শার্প আছে কিনা নাকি ফ্ল্যাট হয়ে গেছে। সো ফ্র্যাকচার মেকানিক্সে আমাদেরকে ম্যাটেরিয়ালস এর কি পরিমাণ ফ্র্যাকচার হচ্ছে, ফেলিউরটা কেমন হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে ডিসক্রাইব করতেছে। However, the advantage of fracture mechanics are achieved at a sacrifice of simplicity and economy. The advantage of fracture mechanics এর সুবিধা হলো কি আর achieved at a sacrifice of simplicity and economy, অর্থাৎ যেটা বলা হচ্ছে ফ্র্যাকচার মেকানিক্সটা খুব আমি ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি এবং ইজিলি এই জিনিসটার মান বের করে ফেলতেছি, যেটা ইকোনমিক্যালি আমাকে মানে অনেক টাকা থেকে বাঁচিয়ে দিচ্ছে, ঠিক আছে। Impact tests such as Karpi, ISOT and tension impact have thus remained popular despite their shortcomings. So বলা হচ্ছে এই তিন ধরনের টেস্ট যে খুবই পপুলার হয়ে আসছে তাদের কিছু ল্যাকিংস থাকার সত্ত্বেও, as they serve a useful purpose in quickly comparing materials and often generate information on their behavior. So এরা খুব তাড়াতাড়ি আমাদেরকে রিডিং গুলো দিতেছে, ডাটা গুলো দিতেছে, ঠিক আছে, যাতে আমরা খুব আর্লি ওই ম্যাটেরিয়াল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যেমন আমি একটা ব্রিজে আমি একটা কাস্ট আয়রন ইউজ করব, কাস্ট আয়রন মেম্বার। এখন আমি কাস্ট আয়রন মেম্বারের একটা ছোট পার্ট নিয়ে ওইটারে কি করলাম
ওটারে আমি আমার ডাইমেনশন অনুযায়ী সেটারে কেটে একটা নটস তৈরি করে সেটাকে আমি ইমপ্যাক্ট টেস্ট মেশিনে বসিয়ে তার ইমপ্যাক্টটা আমি বের করলাম, ঠিক আছে। তখন আমি বুঝতে পারবো যে এই ব্রিজটা যদি আমি এই মেটালটা দিয়ে তৈরি করি তাহলে এই ব্রিজের উপর কি করে ইমপ্যাক্ট আসতে পারে, মেটালটা কি আসলে সাস্টেন করতে পারবে কিনা বা ফেল করবে কিনা, সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবো তাহলে ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে। Many materials including metals exhibit marked changes in impact energy with temperature। যে কথাটা বললো যে আমার যে ইমপ্যাক্টটা আমি বের করতেছি পরীক্ষার মাধ্যমে টেম্পারেচারের সাথে সাথে সেই এনার্জিটা ইমপ্যাক্ট এনার্জিটা চেঞ্জ হয়। তো টেম্পারেচার একটা কিন্তু মূল কারণ, ঠিক আছে, মূল ফ্যাক্টর। It is known that there tends to be a region of temperature over which the impact energy increases rapidly from a lower level that may be relatively constant to the upper level that may also be relatively constant। So বলা হচ্ছে যে এই it is known that মানে এটা জানা যায় যে there tends to be a region এমন একটা অঞ্চল আছে of temperature over which যেটার উপর গেলে the impact energy increases, impact energy হঠাৎ করে বৃদ্ধি পায় from lower level, মানে ইমপ্যাক্ট এনার্জি নিচে ছিল কিন্তু টেম্পারেচার বাড়ছে বলে ওই ওই লেভেলের উপর যখন টেম্পারেচার চলে যাবে আমার হঠাৎ করে কি ইমপ্যাক্ট এনার্জি বেড়ে যাবে, ঠিক আছে। দ্যাট মে বি রিলেটিভলি কনস্ট্যান্ট টু অ্যান আপার লেভেল, সেটা তারপর আপার লেভেল থেকে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সেটা বাড়া অবস্থায় থাকবে। দ্যাট মে অলসো বি রিলেটিভলি কনস্ট্যান্ট, এবং সেটা কি এইভাবে কনস্ট্যান্টলি থাকতে থাকবে। such temperature transition behavior is common for metal material। So মেটালের জন্য এই টেম্পারেচারটা একটা বড়ই ফ্যাক্টর। This temperature dependence for various steel alloys with the same hardness। This temperature dependence for various steel alloys with the same hardness but different carbon contents is graphically shown in figure 2। বলা হচ্ছে এই টেম্পারেচারের কারণে বিভিন্ন স্টিলের মধ্যে মানে বিহেভিয়ার গুলো বিভিন্ন ভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে নিচে যে গ্রাফ আছে এখানে গ্রাফ মেটাল শেপ গঠিত সেগুলোর জন্য নিচে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, উপরে হচ্ছে ইমপ্যাক্ট এনার্জি। তো অনেক ধরনের মেটাল আর কি, মেটালটা একটা তো কার্বন দিতেছে, এটার ইমপ্যাক্ট এনার্জি কি দিতেছে বেড়ে যাচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর সেটা কনস্ট্যান্ট থেকে গেছে, এই জায়গাটা কি সে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই টেম্পারেচারের পর সেটা কি হচ্ছে না, সেটার ইমপ্যাক্ট এনার্জি বাড়তেছে না, একটা কনস্ট্যান্ট ফিক্সড মান পেয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যদি আরেকটা ক্যাটাগরির আলোচনা করি, মনে করেন এখান থেকে যে আরেক ধরনের ইমপ্যাক্ট এনার্জি বাড়তেছে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর সেটা কি প্রায় কনস্ট্যান্টের মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে। সো যেটা ইমপ্যাক্ট এনার্জির জন্য অর্থাৎ বিভিন্ন কার্বন শেপ অথবা so this figure shows the impact energy obtained from Karpivino's impact। এই টেস্টটা কার্পিভিনোর জন্য দিছে, ঠিক আছে। Specimen as a function of temperature ফাংশন হিসেবে আমরা the transition behavior is of engineering significance since it aids in comparing materials for use at various temperature। যে লাইনটা বললো সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্যাক্রিফাইস সিগনিফিকেন্স। আচ্ছা, যেটা বললো যে টেম্পারেচারটা যে বাড়তেছে টেম্পারেচারটার ট্রানজিশন অর্থাৎ টেম্পারেচারটা ইঞ্জিনিয়ারিং একটা তাৎপর্য সিন্স ইট এইজ ইন কম্পেয়ারিং ম্যাটেরিয়ালস ফর ইউজ এট ভেরিয়াস টেম্পারেচার। সো এটাই হচ্ছে কি বিভিন্ন টেম্পারেচারে যে ম্যাটেরিয়ালস গুলো বিভিন্ন ভাবে ইউজ হচ্ছে বিভিন্ন ভাবে রিডিং দিচ্ছে, সো টেম্পারেচারটা একটা মেইন ফ্যাক্টর। কথা হচ্ছে এটাই ইন জেনারেল ম্যাটেরিয়াল শুড নট be severely loaded at temperatures where it has low impact energy। সো যেটা বলা হলো ম্যাট্রিক্স গুলাকে লোড দিতে পারবো না কখন, যে এমন কোন টেম্পারেচারে যখন সেটা মানে লো ইমপ্যাক্ট এনার্জিতে থাকবে। তো যখন ওই ম্যাটেরিয়ালটা লো ইমপ্যাক্ট এনার্জিতে থাকবে তখন যে কোনো টেম্পারেচারে ওটাকে আমি লোড দিতে পারবো না, তো সেটা ইমপ্যাক্ট এনার্জি বের করতে পারবো না, ঠিক আছে। লো ইমপ্যাক্ট এনার্জিতে থাকে যেটা টেম্পারেচারটা হচ্ছে কি একটা মেইন ফ্যাক্টর এখানে। তাহলে এসে বাড়তেছে উপরে যাচ্ছে ইমপ্যাক্ট এনার্জি কি এটা আমি এক্সপ্লেইন করতে পারি যে যখনই টেম্পারেচার বাড়তে যাচ্ছে কিন্তু একটা ফিক্সড টেম্পারেচার আসার পর সেটা কি যাচ্ছে সেটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভি নট। এটা হচ্ছে কার্পি টেস্টের জন্য একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। দ্য স্পেসিমেন ইজ প্লেস এজ সিম্পলি সাপোর্টেড বিম। আমরা অলরেডি দেখে এসেছি ফিগারে, এখানে এটাকে কি সিম্পলি সাপোর্টেড, ঠিক আছে। এই দিকে একটা থাকে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। সো কার্পি টেস্টে সিম্পলি সাপোর্টেড হিসেবে রাখা হয়েছে। তারপর হচ্ছে আইজার টেস্টে সেটাকে কি নিচের অংশটাকে যদি আটকে দিই সেটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার পোরশন। সো ক্যান্টিলিভার সিস্টেম হিসেবে বা পোরশন হিসেবে আজ অফ 45 ডিগ্রি স্পেসিমেনটা একটা নির্দিষ্ট কি আছে, এই যে দেখেন এখানে যে কাজ কাটা আছে এটাকে বলা হচ্ছে ভি শেপ নচ। আর এটা কত অ্যাঙ্গেল, এই নচটার অ্যাঙ্গেল হবে স্পেসিমেনটা ইউ শেপ নচ অলসো কমন, এটা ভি না হয়ে ইউ হতে পারে। The notch is located on tension side বলতে যখন হ্যামারটা এসে দিকে আঘাত করবে এই পাশটা হবে কি কম্প্রেশন, ঠিক আছে, এটা কম্প্রেসড, আর এই পাশটা হবে কি টেনশন। সো আমার ভি নচটা কোন সাইডে আছে টেনশন সাইড।
The notch is located on tension side of a specimen leading to it. Depth of notch is generally taken as 5 by t by 5 to t by 3, where t is the thickness of a specimen. এটা 2 মিলিমিটার 2 মিলিমিটার কেন হয়? এটার thickness হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখা আছে এটার thickness কত 10, ঠিক আছে? তাহলে এই মেটালের thickness 10 মিলিমিটার হলে এটার নচটা কত হতে পারে t by 5 থেকে t by 3, অর্থাৎ t by 5 করলে কত হয়? এই নচটার মান আসলে কত 2 মিলিমিটার, অর্থাৎ t by 5 করে ফেললাম আমি। সো আমি নচটা কতটুকু হলো তাহলে 2 মিলিমিটার, ঠিক আছে? 10 by 5। তাহলে আমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে হার্ডনেস রকওয়েল এট সি স্কেল, ঠিক আছে? হার্ডনেস রকওয়েল এট সি স্কেল। এখানে আরো কিছু এক্সপ্লেনেশন দেখবো আমরা, অর্থাৎ এদের ইয়াটা দেখি আমরা। এটা হচ্ছে 46, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 28, অর্থাৎ এদের মেজারমেন্ট গুলো দেখতেছি। এটা ভি নচ হয়, আমরা যেটা এই এটা হচ্ছে কি টেস্ট, এটা হচ্ছে আইজোট টেস্ট ফেলতে হয়, ঠিক আছে? আর এর পাশে আমরা খোলা থাকে। সো এটা হচ্ছে ভি নচটা হচ্ছে 46 মিলিমিটারের পরেই আছে 8 মিলিমিটার স্পেসিং আছে এখানে। এখানে ভি নচের মানটা হচ্ছে কত 45 অ্যাঙ্গেল, আর এটা টোটাল ডিসটেন্সটা কত, তাইলে এটা টোটাল আইজোট টেস্টের জন্য। আর যদি আমি কার্পি টেস্টে নিই তাহলে এদিকে টোটাল হচ্ছে কত 50 যাওয়া হয়। সো ভি নচটা হচ্ছে 55 এর মাঝখানেই আছে, আর এখানে এটার থিকনেসটা কত 10 মিলিমিটার। আর ভিতেছি যে এটার থিকনেস হচ্ছে 10 মিলিমিটার আর এটার ভি নচটা হচ্ছে কত 2 মিলিমিটার, দুইটাতে সেম। সো খুব ইজি জিনিস। তারপর আসি টেনশন ইমপ্যাক্ট স্পেসিমেন। টেনশন ইমপ্যাক্ট স্পেসিমেনে আমার এমন থাকে। তো এটা হচ্ছে টোটাল 100 মিলিমিটার একটা এই বার, ঠিক আছে? যে এই বাসটা আটকানো হবে, এই বাসটা আটকানো হবে, এরপর মাঝখান দিয়ে পর দেখবো যে এখানে কি হচ্ছে, এটা টেনশন গুলো দেখাই দিলাম। এবং সেটা কত অ্যাঙ্গেল যে কি যে ইয়াটা আছে এই নচটা আছে সেটা হচ্ছে টেস্টে, সেটা কিন্তু মাঝখানে হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে কত এই টোটাল এখান থেকে এখানে এটা হচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে এখানে হচ্ছে কত 75 মিলিমিটার, 75 মিলিমিটারের মধ্যে উপর থেকে আসলে হচ্ছে কি আমার এই নচটা পড়বে। সো এটার মধ্যে পার্থক্য আছে, তাহলে এটার জন্য কি ক্যান্টিলিভার পোর্শন হিসাব করব। এবার আসি এই স্পেসিফিকেশন এন্ড মেকানিক্স অফ স্পেসিমেন। ইমপ্যাক্ট টেস্ট সেটা টোটাল 407.74 জুল পর্যন্ত আমার রিডিং দিতে পারে, ঠিক আছে? একটু ক্যাপাসিটি একটু ব্লুড সে কি দিতে পারে। হ্যামারের ওয়েটটা হচ্ছে 60 এলবি, ঠিক আছে? যেটা এসে তো হ্যামার যা যে সুইং করবে এভাবে কি সুইং করতে পারে। এটার অ্যাঙ্গেল আমি 60 ডিগ্রি পর্যন্ত বাকি সেটা। আর এটার ভেলোসিটি হচ্ছে কত এইভাবে নড়বে, এটা এত ভেলোসিটিতেই নড়বে, ঠিক আছে? এটা টাইপ অফ নচ দেখলাম, একটা ভি টাইপ একটা ইউ টাইপ। অ্যাঙ্গেল দেখলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ডেপথ অফ নচ অর্থাৎ 2 মিলিমিটার, ফিগারে দেখলাম। এখন অবজারভেশন ক্যালকুলেশনে মানগুলো বসাতে হবে। আপনি কার্ভিতে কোন ধরনের মেটাল ইউজ করছেন, আপনি কাস্ট আয়রন ইউজ করছেন নাকি মাইল্ড এটা ইউজ করেন, যে মেটালের নামটা লিখলেন। স্পেসিমেন টাইপটা লিখতে হবে, ঠিক আছে? স্পেসিমেন টাইপ বলতে আপনার এটা কি মানে এটার এটা কি সিলিন্ডার টাইপ নাকি এটা এই রেক্ট্যাঙ্গেল টাইপ, স্পেসিমেন টাইপটা হচ্ছে বেসিক্যালি লিখতে হবে আর কি এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে স্পেসিমেনের ডেপথ কত, ডেপথ হচ্ছে কত আমরা জানি এই দুইটার জন্য কত 10 মিলিমিটার করে। সো ডেপথটা লিখবো। তারপর হচ্ছে টেনশনের জন্য ডেপথ হবে না, এটার জন্য রেডিয়াস হবে। সো রেডিয়াসটা এখানে লিখে রাখবো 6 মিলিমিটার। তারপর হচ্ছে স্পেসিমেন ডেপথ, তো সরি উইথটা লিখবো, উইথ হচ্ছে এটার কত উইথ ছিল সেটা লিখবো, ঠিক আছে? তারপর হচ্ছে এটার উইথটা লিখবো। এখানে আমরা ফিগারের সাথে যাই, তাহলে ফিগারের সাথে দেখাই। এখানে এটা হচ্ছে ডেপথ, ঠিক আছে? ডেপথ হচ্ছে 10 মিলিমিটার। আর এটা এবং উইথ, হ্যাঁ উইথ মানে আমি এদিক দিয়ে যেটা দেখতে পারতেছি না, ঠিক আছে? 3D এর কারণে এই সাইডে যে পোর্শনটা আছে সেটাও 10, আর উপরে যেটা আছে সেটাও 10। তাহলে ডেপথ এবং উইথে 10 mm 10 mm করে বসাই দিব। ডেপথ অফ নচের ডেপথ হচ্ছে 2 mm 2 mm, যে স্কেল থেকে বুঝতে পারবো, ঠিক আছে? আমি একটা ভিডিও ডিলিট করবো যেখানে চল এখানে আমরা দেখে ফেলবো, ঠিক আছে? কাঁথা থেকে। এখানে আবার কিছু ক্যালকুলেশন, ডেপথ অফ ছিল কত 10, ঠিক আছে? এটা বাদ দিয়ে তাহলে ডেপথ অফ নচ আসে কত 8 mm, ঠিক আছে? Depth at notch আসে 8 mm. Cross sectional area at notch, a notch equal to depth at notch. Specimen width হচ্ছে কত 10 mm। তাহলে আমি 8 into 10 করলে আমি কি পাচ্ছি, cross sectional area at notch এটা পাচ্ছি। ছিল এটাকে ব্রেক করতে সেটার মানটা আমরা এখান থেকে 4 থেকে বসা দিব। নচ ইমপ্যাক্ট ডিসটেন্স ডিভাইডেড বাই নচ ইমপ্যাক্ট ডিসটেন্সকে ইমপ্যাক্ট টাফনেস বলা হয়। সো এটা ইউ কি হতে হবে অ্যাবজর্ব এনার্জি ডিভাইড বাই ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? তাহলে ইফেক্টিভ অ্যাবজর্ব এনার্জি কোনটা,
অ্যাবজর্ব এনার্জি হচ্ছে এটা, এখান থেকে যে এর মানটা বের করছি ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া আমি কি পেয়ে যাচ্ছি, ইমপ্যাক্ট টাফনেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমাদের ডেটা ক্যালকুলেশন করা শেষ, এই হ্যামারটা চলে গেছে এটার উপর দিয়ে, তখন সেটা কিভাবে ব্রেক করছে, সেটা কিভাবে করছে আমাকে সেটা বুঝতে হবে। যদি সেটা এইভাবে ব্রেক করে ফেলে তাহলে আমাকে সেটাকে ডাকটাইল মনে ব্রিটল মনে করতে হবে, ব্রিটল মানে যেটা ডাইরেক্টলি ভেঙে যায়। আর যদি আমার এইভাবে ভাঙে সেটাকে বলা হবে সেটা কি, সেটা ডাকটাইল, অর্থাৎ সেটা মানে আস্তে আস্তে হলো, ঠিক আছে। সো এটা হচ্ছে ফেলিয়ার প্যাটার্ন। তখন দেখা গেছে দুই রকম, এটা হচ্ছে কাপ এন্ড কোন ফ্র্যাকচার, এটা কাপের মতো হইছে, এটা টেনসাইল ইমপ্যাক্ট টেস্টের জন্য বা টেনশন ইমপ্যাক্ট টেস্টের জন্য, বিভিন্ন আইজটের জন্য বা কার্পি স্পেসিমেন্টের জন্য কিভাবে করে, ঠিক আছে। এটা ছিল টেস্ট করার আগে, এটা ছিল টেস্ট করার পরে। তো আমরা দেখতেছি এটা অনেকটাই হচ্ছে এই ডাকটাইলের ম্যাটেরিয়ালের মতো, আর এটা হচ্ছে একটু এভাবে ফেলিয়ার প্যাটার্ন দেখে আমাকে সেটাকে লিখে রাখতে হবে যে এটা কোন ধরনের বিহেভ করছে, ঠিক আছে। আমার কিছু সতর্কতা মানতে হবে অবশ্যই, এটাকে একটা প্রপার ডাইমেনশন এটা বানাইতেই হবে, রিডিংটা ফ্রিকোয়েন্টলি নিতে হবে। আবার হচ্ছে আমার ডিসপ্লে নিব, আমার কাটাটা 0 থেকে, যখন আমি এটাতে স্পেসিমেন প্রপার পজিশন, স্পেসিমেনটাকে আমি প্রপারলি ওই জায়গায় বসা, রকওয়েল যে বি স্কেলের জন্য, হার্টনেস রকওয়েল বি স্কেলের জন্য ইমপ্যাক্ট টেস্ট যে স্ট্রেন্থটা পাইছি কার্পিতে, ওটা ভার্সেস এই আইজট ইমপ্যাক্ট টেস্ট স্ট্রেন্থ এবং আইজট এই দুটার একটা বিহেভ করছে। এইচআরবি অ্যাবজর্ব এনার্জি, এগুলোর এইচআরবি তে যদি কনভার্ট করে এই মানগুলো পেয়ে যাচ্ছি এই থেকে। সো এভাবে করে আমার তিনটে গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে। মেটাল কোন কোন ধরনের মেটাল কাস্ট আয়রন ইউজ করছি কিনা, কার্পি টেস্টের মধ্যে আমি মনে করেন প্রথমটা কার্পি কার্পি টেস্ট করছি। সো ওই ছিল সেটা বের করলাম, ই এর মান বের করলাম, ইমপ্যাক্ট টাফনেস বের করলাম, ফেলিওর প্যাটার্ন বের করলাম, ফেলিওর সারফেস বের করলাম। ফেলিওর প্যাটার্নটা হচ্ছে কি কম, ফেলিওর সারফেস হচ্ছে এটা কি স্মুথ ছিল নাকি এটা কি ছিল নট স্মুথ ছিল, এটা লিখবো। ফেলিওর প্যাটার্নটা আমি কি লিখবো, ডাক্তার নাকি ব্রিটল। সো এখানে আমাকে ইউ এর মান অর্থাৎ টাফনেস এর মান বানাইতে হবে এই জায়গায়, এইচআরবি এর মানটা এই জন্য লাগছে। আর এটা আমরা ইটাকে কনভার্ট করবো বেসিক্যালি, অথবা এমন এইচআরবি থেকে আমি কনভার্ট করে ইতে নিয়ে যাব, ঠিক আছে, ইকুয়েশন গুলো। তো এইচআরবি থেকে আমি ইতে কনভার্ট করতে পারবো ইকুয়েশন এইচআরবি মান বসা দিয়ে। তো এইভাবে করে আমাকে সেন্ড আমাকে ধরনের স্পেসিফিক করতে দেই, তাহলে দুই ধরনের ভ্যালু আসবে এই আর কি। তো এইভাবে করে আপনাকে টেস্টটা করে দেখতে হবে যে এটার উপর সাডেনলি কতটুকু এটা ইমপ্যাক্টটা নিতে পারতেছে, অর্থাৎ সাডেনলি এটা কতটুকু এনার্জি করে। তো প্রেজেন্টেশন পার্টে দেখাইতে হবে। তো মোটামুটি আজকের এখানে এই আমরা যেটা শিখলাম, ইমপ্যাক্ট টেস্টটা করে তাহলে কি কোন একটা ম্যাটেরিয়ালের উপর সাডেনলি যে লোড আসে সেই লোডটা সে কতটুকু নিতে পারতেছে, সে কিভাবে বিহেভ করতেছে। নচের বিপরীত সাইডে লোডিংটা আসবে, নচটা হচ্ছে 45 দিয়ে বসানো হয়, সেটাকে সিম্পলি সাপোর্ট, আমি মনে করেন যে বি নচটা এই সাইডে বসাইছি, এদিক থেকে এসে হ্যামার যদি পুশ করে তখন সেটাকে ক্যান্টিনেশন গুলো সহ সুন্দর করে দেয়া আছে। তো এটার উপর ভালো করে প্রিপারেশন নিয়ে আসেন, আমি ডাটা শিটটা রেডি করে ফেলবো এই টেস্টের পরে, যখন আরেকটা টেস্ট হবে তারপরেই। তো এক্সপেরিমেন্ট ট্রিটা ভালো করে পড়ে আসেন, মানে এটার উপর তারপর প্রিপারেশন নিয়ে কি করতে হবে, নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিতে হবে। যেটা করতে হবে কি, আমাদের হচ্ছে এখন তো কোভিড এর কারণে এই চারটা, এই আমাদের তো চারটা গ্রুপ। তো প্রথম আসবে চারটা গ্রুপ, ঠিক আছে, তারপর পরের পিরিয়ড আসবে চারটা গ্রুপ। তো আমাদের এই ক্লাস আওয়ারকে দুইটা পিরিয়ডে ভাগ করে ফেলা হয়েছে। তো প্রথম আওয়ারে আসবে চারটা গ্রুপ, পরের আওয়ারে আসবে কয়টা গ্রুপ, চারটা গ্রুপ, ঠিক আছে। তো চারটা গ্রুপ এসে চারটা গ্রুপ, ঠিক আছে, দুইটা গ্রুপ মিলে একবার এই এক্সপেরিমেন্ট শেষ করবে, এক্সপেরিমেন্টটা দুইবার শেষ করবে। এরপরের স্লটে এসে আবার চারটা গ্রুপ আবার আরো দুইবার শেষ করতে পারবে। তো কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটা ক্লাসে ডিসকাস হবে, ঠিক আছে। সবাই ডাটা শিট নিয়ে আসবেন, আর ডাটা দিয়ে দিলে এগুলো ক্যালকুলেশন করতে হবে এই আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।